এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এবং স্টেটমেন্ট দিতেও বাধ্য করিনি। তাই এইরকম একটা ওপেন অ্যান্ড শাট কেস আপনি ভেবেচিন্তে হাতে নিচ্ছেন তো? আপনার কি মনে হয় কিছু না জেনে বুঝে আমি এরকম একটা হাই প্রোফাইল মার্ডার কেস নিয়েছি? কালকেই আমি ল কলেজ থেকে ল পাশ করে আজ ওকালতি করতে চলে এসেছি। আপনি চড়ছেন কেন ম্যাডাম? আমি তো আপনার ভালোর জন্যই বললাম। আসলে এরকম একটা কেস হাতে নেওয়া মানে তো নিশ্চিত হারের দিকে পা বাড়ানো। তাই বলছিলাম আর কি, জেনে শুনে কেন মান সম্মান নষ্ট করবেন? আমার ভালো মন্দ চিন্তা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অফিসার। তবে কি জানেন তো, আমার ভালো মন্দটা আমি ঠিক বুঝে নেব। আপনি প্লিজ আর সময় নষ্ট না করে আমার মক্কেলের সঙ্গে আবার দেখা করার ব্যবস্থাটা করে দিন। আর তা যদি না করেন তাহলে আপনিও খুব ভালো মতো করে জানেন যে আদালতের দরজায় আমি যদি আজকে কড়া নাড়ি, তাহলে উদ্দীপনা অবস্থায় আইন অমান্য করার জন্য আপনার কোন কোন ধারায় শাস্তি হতে পারে। যুগটা বড়ই খারাপ জানেন তো ম্যাডাম, কারো উপকার করতে নেই। যাক গিয়ে কি আর করা। এই যাও গিয়ে লকআপটা খুলো তো, যাও যাও যাও। চলুন আসুন আমার সঙ্গে আসুন। অর্ণববাবু, আরে ও অর্ণববাবু, আরে উঠুন উঠুন, দেখুন আপনার সঙ্গে কারা দেখা করতে এসেছে। আপনার উকিল, আসুন। আমার উকিল? কে পাঠালো আমার জন্য উকিল? সেই সব কিছু আমি আপনাকে ডিটেলসে পরে বলবো, কিন্তু তার আগে এই ওকালতনামায় আপনি একটা সাইন করে দিন। আরে না না, আমার কোনো উকিল টুকিল লাগবে না। কে বললো আপনাকে আমার হয়ে কেস লড়তে? আমার কাউকে দরকার নেই। আপনি এখন যান তো এখান থেকে। দেখেছেন তো ম্যাডাম, আমি আগেই আপনাকে বলেছিলাম। অর্ণববাবু নিজে থেকে আমাদের কাছে এসে জবানবন্দি দিয়েছিলেন। উকিল নিয়ে যদি মামলা লড়তেই হয় তাহলে উনি নিজে এসে আমাদের কাছে ধরা কেন দেবেন? শুনেই তো নিলেন কি বললেন উনি। তাহলে এবার আপনারা আসুন। আপনি প্লিজ ওনার সঙ্গে আমাকে একটু কথা বলতে দেবেন? দেখুন অর্ণববাবু, আমি খুব ভালো মতো জানি যে আপনি থানায় নিজে গিয়ে সারেন্ডার করেছেন। আপনার সত্যি হয়তো কোনো উকিলের প্রয়োজন নেই। আপনি কিন্তু আপনার জীবন নিয়ে যা খুশি তাই করতে পারেন না, কারণ আপনার পরিবারের লোকজনের আপনাকে প্রয়োজন রয়েছে। পরিবারের লোকজন? বাবা কাদের কথা বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে পাঠিয়েছে আপনাকে? হ্যাঁ, আমার স্ত্রী, আমার ছেলে, নাকি আমার জামাই? কে? বললাম তো সে সব কিছু আমি আপনাকে সব পরে বলবো, কিন্তু তার আগে এই ওকালতনামাতে একটা সাইন করতে হবে। দাঁড়ান আমি দিচ্ছি। ও অফিসার, আমি আসলে আমার কাগজটা না আপনার টেবিলে ফেলে এসেছি, একটু আনানোর ব্যবস্থা করবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই সন্দীপ, সন্দীপ কোথায় যায় এরা? লকআপটা খুলে দিয়ে হাওয়া হয়ে গেল। আরে আমার টেবিলের পুরে দিন পড়া গেল না। আরে কি করছেন কি আপনারা? কি কি মেঘলা, তুমি? চুপ, এখন কোনো কথা নয় পিসু দাদু, চুপ। এই নিন ম্যাডাম। বাবা, আপনারা দেখছি এক মুহূর্ত সময় নষ্ট করেন না। যাকে এই নিন আপনার ওকালতনামা। থ্যাংক ইউ। এই নিন, একটা সাইন করে দিতে হবে। নিন অফিসার, সই সাবুতটা হয়ে গেল। তাহলে এখন থেকে আমি ওনার উকিল। তাই আজ থেকে যদি আমি ওনার সঙ্গে দেখা করি বা কথা বলি, তাহলে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি থাকবে না? না না, আমি আপত্তি করার কি? আপনি তো যা যা করছেন সবটা আইন মেনে করছেন, তাই না? গুড,
সেই আইন মেনেই আমি আমার মক্কেলের সঙ্গে এখন একটু একা কথা বলতে চাই। আবার একা কথা বলবেন? কি দরকার বলুন তো, যা বলবেন আমার সামনেই বলুন না। এমন কি বা গভীর গোপন কথা বলবেন? কেসটা তো একেবারে যাকে বলে জলবৎ তরলং, মানে জলের মতন পরিষ্কার। তাই? আর এই যে আপনি আইন অমান্য করে আমার মক্কেলের সঙ্গে একা কথা বলতে দিচ্ছেন না, সেটাও কিন্তু জলের মতো পরিষ্কার। বুঝতেই তো পারছেন আমি কি বলছি। এবার আপনি ডিসাইড করুন, আপনি আইন মানবেন না আইন অমান্য করবেন। এই থানায় আপনি যতই আইন কানুন দেখান, কোর্টে গিয়ে এই কেস 2 মিনিটও দাঁড়াবে না, আমি বলে দিলাম। সন্দীপ, সন্দীপ, এদেরকে এক্ষুনি ইন্টারোগেশন রুমে নিয়ে যাও। রুমের দরজায় দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ? যদি নড়তে দেখি না, সাসপেনশন লেটার সঙ্গে সঙ্গে ধরাবো। আসুন অর্ণববাবু। বলছিলাম স্যার, এখন আপনার বাড়ির পরিস্থিতি কিরকম? সব ঠিকঠাক তো? ঠিক না থেকে আর যাবে কোথায়? আসলে কি জানো তরুণ, সময় হচ্ছে এমন একটা জিনিস যা ধীরে ধীরে সবাইকে সবকিছু ভুলিয়ে দেয়। তবে হ্যাঁ, আগুন কোথাও ওই ধিকি ধিকি জ্বলছে। নিউটনের 3rd ল মনে আছে তো, যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্রিয়াটা আমি ঘটিয়েছি, প্রতিক্রিয়া তো হবেই। তো তার জন্য আমি প্রিপেয়ার, সামলে দেবো। হ্যাঁ, এই ধরো কয়েকদিন বাদে অর্ণবের হয় ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড হবে, তখন আর একবার এই প্রতিক্রিয়াটা উঠবে, কান্নাকাটি হবে, আগুন জ্বলবে। তবে কি জানো, সময় তো সবকিছু সামলে নেয়। আর এই যুগে মানুষের সুখের আয়ু বেশি দিন নয়। মানুষ নিজেরটা ছাড়া অন্যেরটা খুব একটা ভাবে না, স্বার্থপর হয়ে গেছে মানুষ। দেখুন স্যার, আমি আপনার সব কথাই মেনে নিয়েছি। সবাই হয়তো একদিন ভুলে যাবে, কিন্তু মেঘলা ম্যাডাম, উনি কি এত সহজে সবকিছু ভুলে যাবেন? মেঘলা ভালো নাম বলেছ। আসলে এরা হচ্ছে অন্য প্রজাতির, নিজের কথা কম ভাবে, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, লোকেদের বোকা বলে। তবে আমার মনে হয় মেঘলার দিক থেকে আমার বিপদের তেমন কোনো সম্ভাবনা নেই। তোমার ওই গাড়ির ধাক্কায় ওর প্রাণটা যায়নি, কিন্তু কনফিডেন্সটা বোধহয় একটু টলে গেছে। আর সকালে ভিজে বেড়ালের মতো আচরণ করছিল। বলছিল আবার পড়াশোনা শুরু করবে, এখন প্রফেসরের বাড়িতে যাবে। ভালো তো, পড়াশোনা করুক, বেকার আমার সঙ্গে লড়াই করছে। ওর যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, এটাই ভালো। বলছিলাম স্যার, আপনি কি শিওর যে গাড়ির ঘটনায় মেঘলা ম্যাডাম ভয় পেয়েছেন? না, আমি কেন বলছি, উনি কিন্তু নানা রকম অজুহাত দেখিয়ে ওদিনকার থানায় চলে গিয়েছিলেন। আর আজও যদি সেরকম কিছু করেন। ওদিনও শিক্ষা হয়নি, কিন্তু আজকে হয়েছে। আমার মনে হয় যে মেঘলা ব্যাক আউট করবে। তবে আমি ওকে বিশ্বাস করি না, যে কোনো সময়ও পাল্টি খেতে পারে। তবে আজকে মনে হয় কোনো অজুহাত দেয়নি, নইলে আমার বৌমাকে নামিয়ে দিতে বলতো না। মানে ও যদি অন্য কোথাও যেত, তাহলে আমার বৌমাকে জানাতো না। এতটা বোকা মেঘলা নয়। তোমার কি মনে হয়? আমার কিছুই মনে হচ্ছে না স্যার, আমার কিচ্ছু মনে হচ্ছে না। দেখুন স্যার, এই মেঘলা ম্যাডামকে না আমার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে একটু ভয়ই লাগে। আমি শুধু কনফার্ম হতে চাইছি যে এই কেসটা থেকে মেঘলা ম্যাডাম পুরোপুরি হাত ধুয়ে ফেলেছেন। তার কারণ মেঘলা ম্যাডাম কিন্তু যে কোনো মুহূর্তেই ডেয়ার ডেভিল হয়ে উঠতে পারেন, এবং তার প্রমাণ আমি আপনি দুজনেই কিন্তু পেয়েছি। আপনার ওই ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে, ওই ল কলেজে যেদিন আপনি ঢুকছিলেন, সেদিন কিন্তু একা মেঘলা ম্যাডাম হাতে প্ল্যাকার্ড নিয়ে আপনারই গাড়ির সামনে বসে পড়েছিলেন। এই সাহসিকতা কিন্তু সবাই দেখাতে পারে না, আর মেঘলা ম্যাডামের এই সাহসিকতাতেই আমার
সব থেকে বেশি ভয়। মনে আছে তরুণ, আমার সব কিছু মনে আছে। যদি ভুলে যেতাম তাহলে এতদিন আমি রাজত্ব চালাতে পারতাম না। কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো, যে সেদিনের মেঘলা ঠাকুর আর আজকের মেঘনা সান্যাল এক নয়। সেদিনের মেঘলা ছিল অনাথ আশ্রমে বেড়ে ওঠা একগুঁয়ে চেরি একটা মেয়ে, কিন্তু আজকের মেঘলা ঠাকুর শিক্ষামন্ত্রী অলোকেশ সান্যালের একমাত্র নাতি ইভান সান্যালের স্ত্রী। অর্থ, যশ, প্রতিপত্তি, আরামের জীবন মানুষকে ভেতর থেকে অনেক বদলে দেয়। এর কাছে সমস্ত মানুষ মাথা নিচু করে নেয়, মাথা নামিয়ে নেয়, এটা আমি দেখেছি। আমার মনে হয় না যে মেঘলা এর ব্যতিক্রম হবে। আপনি যতই নিশ্চিন্ত ফিল করুন না কেন স্যার, আমার মনটা তাও জানি না কেন খচখচ করছে। মেঘলা ম্যাডাম ব্যতিক্রম কিনা জানি না, তবে ওনার চোখ দুটো সবার থেকে আলাদা। আর ওই চোখে আমি অন্তত আজ অব্দি কোনো ভয়ের চিহ্ন দেখতে পাইনি। সেটাই বোধহয় আপনার জন্য সব থেকে ভয়ের কারণ স্যার। মেঘলা, তুমি কেন এইভাবে এখানে এসেছো? আগের দিন তো তোমাকে আমি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলাম এখানে চারিদিকে দাদার লোক ঘোরাফেরা করছে। যদি কোনোভাবে জানতে পারে যে তুমি এখানে এইভাবে এসেছো, তাহলে দাদা তোমার কি যে করবে তুমি কল্পনাও করতে পারছো না। না এসে উপায় ছিল না পিসু দাদু। অলোকেশ সান্যালের চোখে ধোঁয়া দেওয়ার জন্যই তো এইভাবে বোরখা পরে এলাম। কিন্তু আমি জানি খুব তাড়াতাড়ি অলোকেশ সান্যাল জানতে পেরে যাবেন যে এই বোরখার আড়ালে আমিই ছিলাম। তবে আমি ভয় পাচ্ছি না, আমি শুধু জানতে চাইছি সত্যি কথাটা বলুন না। মানে আপনি কিছু একটা তো লুকোচ্ছেন, আমি জানি, আমি বুঝতে পারছি, কিন্তু কি, কেন লুকোচ্ছেন, কার ভয়ে? অলোকেশ সান্যালের? লুকোবো কেন? আমি কিচ্ছু লুকাচ্ছি না। শোনো মেঘলা, তুমি এসবের মধ্যে ঢুকো না প্লিজ, তোমার ভালোর জন্য বলছি। আরে বাবা, যা হবার তো হয়ে গেছে। না পিসু দাদু, এখনো কিছু হয়নি। আপনি চাইলে এখনো অনেক কিছু হওয়া সম্ভব। না না, আপনি ওনাকে দেখে ভয় পাবেন না। আপনি বিশ্বাস করে সবটা বলতে পারেন। উনি খুব ভালো একজন উকিল, আর তার সাথে সাথে আমার কলেজের প্রফেসর। বলতে পারেন উনি আমার নিজের দিদির মতো। আপনি ওনাকে বিশ্বাস করে সবটা বলতে পারেন পিসু দাদু। বিশ্বাস কথাটার উপর থেকেই আমার বিশ্বাস উঠে যাচ্ছে আজকাল মেঘলা। যাকে ছাড়ো। আচ্ছা তুমি বলো তো, তুমি যে এই এত কিছু করছো, তোমার কি মনে হয় এতে কোনো লাভ হবে? পিসু দাদু, লাভ লোকসানের কথা ভেবে তো আমি লড়াই করতে নামিনি। আমি শুধু সত্যিটা জানতে চাইছি, আর সেই সত্যিটা শুধু আপনিই জানেন। বলুন না, 21 বছর আগের খুনের দায় আপনি হঠাৎ করে নিজের ঘাড়ে কেন নিয়ে নিলেন? নিতে হলো মেঘলা, নিতে বাধ্য হলাম, না হলে কিংসুকের সাজা হয়ে যেত। আর দাদা কিংসুককে জেলের মধ্যেই মেরে ফেলত। তুমি জানো না মেঘলা, দাদার হাত অনেক লম্বা। জেলের গারদের ক্ষমতা নিয়ে দাদাকে আটকে রাখবে। ঈশানকে কেন খুন করবেন? মানে তাতে ওনার কি লাভ? আমি সত্যি কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলুন না। লাভ সেরকম কিছুই হতো না, শুধু আমার পরিবারটা ভেসে যেত। আর তিতলি এই বয়সে স্বামী হারা হলে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যেত। আর দাদা সেটা খুব ভালো করে জানতেন যে আমি এটা কিছুতেই অ্যালাউ করব না। তার মানে আপনাকে উনি ভয় দেখিয়ে খুনের ব্যাপারে স্বীকার করতে বাধ্য করেছেন? পিসু দাদু। অনুপবাবু প্লিজ চুপ করে থাকবেন না, আমাদের পুরোটা সত্যিটা বলুন। অলোকেশ বাবু কি জোর করে আপনাকে খুনের কথাটা স্বীকার করিয়ে নিয়েছেন? আপনি কি সত্যি কিছু করেননি? না, করেছি। আমি স্বীকার করছি, আমি করেছি।
আমি মোটেও ধোয়া তুলসী পাতা নই। আজকে আমি আর কোনো কিছু গোপন রাখবো না, সবটা। বৃষ্টিকে খুন করার জন্য গুলিটা আমি চালিয়েছিলাম। কিন্তু গুলি করার নির্দেশ দিয়েছিল দাদা, মানে মাননীয় অলোকেশ সান্যাল। নিজের নামটা গোটা ঘটনা থেকে ঝেড়ে ফেলে সবটা আমার ঘাড়ে ঠেলে দিলেন, আর এমন ব্যবস্থা করলেন যে নিজের ঘাড়ে না নিয়ে আমার আর কোনো উপায় না থাকে। এভাবে বলবেন না অনুপবাবু, আপনি পুরো ঘটনাটা গোড়া থেকে আমাদের পরপর বলুন, তাহলে আমার কেসটা সাজাতে সুবিধে হবে। বৃষ্টির খুনের দায়টাও তোমাকে নিতে হবে। পুলিশকে গিয়ে বলবে যে আমার উপর প্রতিহিংসা নেওয়ার জন্য তুমি বৃষ্টিকে খুন করেছিলে। আপনি অনুমতি দিয়েছিলেন বলেই তো আমি এই কাজটা করেছিলাম। কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা ভুলে গিয়ে মিথ্যেটাকে সত্যি বলে প্রমাণ করো। একমাত্র তাহলেই আমি কিংশুককে ক্ষমা করব। আমি 24 ঘন্টা সময় দিলাম, ভেবে সিদ্ধান্ত নিও। ম্যাডাম, আপনি বুঝতে পেরেছেন অলোকেশ সান্যাল কি মারাত্মক একটা চাল চেলেছেন? মানে এমন একটা চাল চেলেছেন যাতে পিসো দাদুর ঘাড়ে পুরো দোষটা চেপে যায় আর নিজে পুরো ক্লিন থাকেন। না ম্যাডাম, যে করেই হোক পিসো দাদুকে আমাদের বাঁচাতেই হবে। উনি একমাত্র অলোকেশ সান্যালের সব অপরাধের সাক্ষী। ওনার যদি কিছু হয়ে যায় অলোকেশ সান্যাল কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে ম্যাডাম। সবটাই বুঝতে পারছি মেঘলা, কিন্তু তুমি বুঝতে পারছো যে অলোকেশ সান্যাল কতটা আটঘাট ভেদে মাঠে নেমেছেন? আর তাছাড়া উনার যা ক্ষমতা, উনি তো 1 সেকেন্ডের মধ্যে দিনকে রাত, রাতকে দিন করে দেবে। আমাদের কিন্তু এই কেসটাতে পদে পদে বিপদের সম্ভাবনা আছে। আমি বিপদের ভয় পাই না ম্যাডাম, যতই বিপদ থাক ম্যাডাম আমি পিছিয়ে যাব না। একবার যখন এই কঠিন রাস্তায় হাঁটা শুরু করেছি, লক্ষ্যে না পৌঁছানো অবধি আমি থামবো না। আমার যা খুশি হয়ে যাক, অলোকেশ সান্যালকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। আমি বলছিলাম যে থানা থেকে আবার ফোন, নতুন কোন ঝামেলা হলো নাকি? হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, গুড মর্নিং স্যার। হ্যাঁ, মর্নিং। কোনো জরুরি কথা আছে নাকি? স্যার, ভয়ঙ্কর জরুরি একটা ব্যাপার। অর্ণববাবুর সঙ্গে দেখা করতে একজন উকিল এসেছেন স্যার। বলছেন উনি নাকি অর্ণববাবুর হয়ে কোর্টে কেসটা লড়বেন, আর ওকালতনামায় তো সইও করিয়ে নিলেন দেখলাম স্যার। উকিল? কি নাম উকিলের? আমি তো বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে বারবার করে বলে দিয়েছিলাম যে অর্ণবের হয়ে কোনো উকিল যেন না দাঁড়ায়। তো এই উকিল এলো কোথা থেকে? জানি না স্যার, আমিও বুঝতে পারছি না থেকে যে উকিল উদয় হলেন। নাম বলছেন কি কুহেলি দত্ত। কুহেলি দত্ত? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যারিস্টার প্রসন্ন দত্তের মেয়ে, ল কলেজে পড়ায়, এখন মনে হয় এখন নিজে প্র্যাকটিস শুরু করেছে। কিন্তু তাকে অর্ণবের জন্য অ্যাপয়েন্ট করলো কি? কিংশু, বিতান? কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি জিজ্ঞেস করেছিলাম স্যার, কিন্তু কে অ্যাপয়েন্ট করেছেন সেটা তো উনি বলতে চাইলেন না। আর আপনার ফ্যামিলির কেউ তো সঙ্গে আসেননি। একজন কে বোরখা পরা মহিলা এসেছেন বলছেন তো, ম্যাডামের নাকি অ্যাসিস্ট্যান্ট। কিন্তু স্যার, আমার না পুরো বিষয়টা বড্ড সন্দেহজনক লাগছে স্যার, মানে যে কারণে আপনাকে দ্রুত ফোন করলাম। সন্দেহজনক তো বটেই। আমার বাড়ির কোনো লোক সঙ্গে নেই, তো অর্ণবের জন্য উকিল ঠিক করলো কে? তা এখন ওরা কি করছে? ওরা স্যার অর্ণববাবুর সঙ্গে একা কথা বলছেন। একা কথা বলছে মানে? আমি বারবার করে তোমাকে বলেছিলাম যে অর্ণবের সঙ্গে কাউকে কথা বলতে দেবে না, আটকাতে পারলে না। আমি আটকাতে চেয়েছিলাম স্যার, কিন্তু উকিল ম্যাডাম তো আমাকে কোর্টের ভয় দেখালেন। মানে
আইন অনুযায়ী তো সত্যি আমি ওনাকে আটকাতে পারি না স্যার। দিনের শেষে আমি তো নিজেও একজন সরকারি চাকরি না স্যার। কোর্টে গিয়ে উনি যদি কমপ্লেন করে নেন আমার তো চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কিছু তো নিয়ম আমাকেও মানতে হবে না স্যার। এবার নিয়ম মেনে অর্ণবের উপর নজর রাখো, আর আমি দেখছি উকিল কুহেলি দত্ত কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। আমার হয়েছে যত জ্বালা, আইন মেনে চললেও দোষ, না মানলেও দোষ। স্যার, অর্ণব স্যারের জন্য নিশ্চয়ই কি উকিল ঠিক করেছে, তাই না? হ্যাঁ, অফিসার তো তাই বললো যে কুহেলি দত্ত নামে একজন উকিল আর একজন বোরখা পরা মহিলা। উকিল কে ঠিক করলো? মেঘলা? না না না, মেঘলা তোর প্রফেসরের বাড়িতে গেছে। স্যার, আমি বলি কি, মেঘলা ম্যাডামকে আপনি এত হালকাভাবে নেবেন না। হয়তো উনি বয়সে অনেক ছোট, বয়স ওনার অনেক কম, কিন্তু বুদ্ধি কিন্তু একেবারে পাকা খেলোয়াড়দের মতো। হালকাভাবে আমি একদম নিচ্ছি না, দাঁড়াও কনফার্ম করছি। হ্যাঁ বাবা বলুন, বাড়িতে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে ছোট বৌমা। আমি বলছিলাম যে আসলে আজকে আমার সারাদিন তো কোনো কাজ নেই, গাড়িটা বসেই থাকবে, তাই ভাবছিলাম যে গাড়িটা পাঠিয়ে দিই। মেঘলা তো ওর প্রফেসরের কাছে গেছে, তো সেখান থেকে গাড়িটা ওকে বাড়িতে নিয়ে আসতে পারবে, ওর একটু সুবিধা হবে। তা বৌমা, তুমি ওকে কোথায় ছেড়েছো? গল্ফ গ্রিনের ভেতরে একটা গলিতে একটা বাড়ির সামনে নামিয়ে দিয়েছিলাম। বাবা, আমার তো অ্যাড্রেসটা এক্স্যাক্টলি খেয়াল নেই, তবে হ্যাঁ ওর প্রফেসরের নামটা আমার খেয়াল আছে, আমি নেম প্লেটটা দেখেছিলাম, কুহেলি দত্ত।